চলচ্চিত্র এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত। বিভিন্ন সংগৃহীত গল্পের অনবদ্য সমগ্রের মধ্যে বাছাই করা কিছু বিশিষ্ট গল্পের সমাহারে আমাদের নিবেদন গল্পবাহার। যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নতুন নতুন গল্প শুনতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। এই গল্প সব বয়সের শ্রোতার জন্য হলেও গল্পে এমন কিছু স্পেশাল এফেক্ট ব্যবহৃত হয়েছে যা সব ধরনের শ্রোতাদের জন্য নয়। তাই আমাদের একান্ত অনুরোধ, বাচ্চারা শুনলে অবশ্যই বাবা মায়ের সাথে শুনবেন। শুনতে থাকুন সানা দের লেখনীতে অবচেতনে। আমাদের অবচেতন মনে কখন যে কি চলে তা আমরা নিজেরাই জানি না, তাই খুব একটা পাত্তাও দিই না। তবে অনুরূপ কিছু ঘটলে মেলাতে চেষ্টা করি, কিন্তু তখন আর তার হদিশ পাই না। এই ব্যাপারটা কতটা ঠিক সেই বিষয়ে আমাদের সত্যিই জানা নেই। তাই দ্বিধায় না গিয়ে দ্বিধাহীন মনে চলুন শুনে নি আমাদের আজকের গল্প অবচেতনে। অফিস থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিল তমাল। আজ মান্থ এন্ড। এ মাসের টার্গেট মিট করার জন্য গত দুদিন বেশ পরিশ্রম করতে হয়েছে। ঠিকমতো ঘুম হয়নি। আজ টার্গেট ফুলফিল করে বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছিল। তাই ফোনটা বাজছে। কোনো রকমে হাতড়ে ফোনটা ধরলো তমাল। হ্যালো, কে? আমি গো, আমি। আমায় চিনতে পারছো না? পুরুষ কণ্ঠ, কিন্তু কথা বলার ধরনটা কেমন যেন মেয়েলি। আমিটা কি? বেশ বিরক্ত হলো তমাল। আমি আনন্দ কুমার শীল। ঠিক চিনলাম না। ও মা, একই কথা গো, আমায় চেনো না তুমি? তবে তাই সই, খুনটা কিন্তু হয়ে গেছে। এক ঝটকায় ঝিমুনি কেটে গেল তমালের। খুন? খুন মানে? ইস নেকা, খুন মানে জানো না? তাড়াতাড়ি চলে এসো, তোমায় ডেড বডি দেখিয়ে তবে ছুটি। আপনি বোধহয় রং নাম্বারে ফোন করেছেন। মোটেই না, আমি তোমাকেই ফোন করেছি, তমাল সাহাকে। আর কাউকে ফোন করতেই পারি না। কি আর কি হচ্ছে? আমি কোনো খুনটুনের বিষয়ে কিচ্ছু জানি না। বলো জান, তুমি ছাড়া আর কে জানবে গো? ইয়ার কি হচ্ছে? আমি পুলিশে ফোন করব কিন্তু। করো না করো, আগে আমি তোমায় ডেড বডি দেখাই, তারপর করো। অ্যাড্রেসটা নোট করো, কাল অফিস ফেরত এসে দেখে যাও, তারপর তোমার যা খুশি করো। আমি দেখবো কেন? তোমারই তো দেখবার কথা গো। এই শোনো না, জলের ট্যাঙ্কে রাখা আছে, তবে তোমার চিন্তা নেই, ট্যাঙ্কে জল নেই। তোমাদের ফ্ল্যাট বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে দুটো গলি পর তৃতীয় গলির ভিতর ঢুকে বাম দিকে দ্বিতীয় বাড়ি। কাল এসো কিন্তু, আমি অপেক্ষা করবো, কেমন? টাটা। ফোনটা রেখে হতবাক হয়ে কিছুক্ষণ বসে রইল তমাল। এটা কি হলো? কেউ ইয়ার্কি করলো নাকি ভয় দেখালো? কিন্তু এখানে তো সে কাউকেই চেনে না। তার বাড়ি হাসনাবাদ, অফিস বিরাটি। এত দূর যাতায়াত করতে অসুবিধা হয় বলে এই 3 মাস হলো বিরাটিতে ভাড়া এসেছে একটা 1 রুম ফ্ল্যাটে। এখান থেকে অফিসটা কাছাকাছি, সুবিধা হচ্ছে খুব। তবে আজ কি বিড়ম্বনা! পুলিশকে ফোন করবে? না না না, থাক বাবা, কোনো ঝামেলায় জড়িয়ে লাভ নেই। পুরো ফোন ছাড়া আর কি। তখন নাম্বারটা খেয়াল করেনি তমাল। কথাটা মনে হতেই ফোনটা তুলে নাম্বারটা একবার দেখলো। ল্যান্ডলাইন নাম্বার। আজকের দিনে কটা বাড়িতে ল্যান্ডলাইন আছে? কাজের চাপে পরদিন উড়ো ফোনের কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিল তমালের। 8টা নাগাদ অফিস থেকে বেরিয়ে বাসে উঠে পড়ল সে। অফিস থেকে 2টো স্টপেজ পরেই তার বাড়ি। একটা স্টপেজ গিয়েই বাস দাঁড়িয়ে গেল। এ তো মহা মুশকিল। বাসে কিছু সমস্যা হয়েছে ঠিকই, ওদিকে তমালের খিদেও পেয়ে গেছে জোর। বিরক্ত হয়েই বাস থেকে নেমে পড়ল তমাল। সামনে চপের দোকান, গরম গরম চপ সিঙ্গাড়া কিনে হাঁটতে লাগলো সে। যদিও এই মোটা শরীরে হাঁটতে একটু অসুবিধাই হয়, তবুও বেশি দূর তো আর নয়। চপ আছে, সিঙ্গাড়া আছে, বাকি পথটা হেঁটে মেরে দেওয়া যাবে। কিছু দূর হাঁটার পর নিজের ছেড়ে আসা বাসটাকে হুশ করে পাশ থেকে চলে যেতে দেখলো সে। যা বাবা, বাসও ঠিক হয়ে গেল। যাক কি আর করা যাবে। সিঙ্গাড়া খাচ্ছ?
ঠিক ঘাড়ের পেছন থেকে আসা কণ্ঠস্বরে বুকটা ধড়াস করে উঠল তমালের। এ তো কাল রাতের সেই কণ্ঠস্বর। কে? আরে আমি, আনন্দকুমার শিব। লোকটা তমালের সামনে এসে দাঁড়ালো। রোগা ডিগডিগে চেহারা, মাঝখানে সিঁথে করা বড় বড় চুল ঘাড় ছুঁয়েছে, পরনে মালকোঁচা করা ধুতি আর আদ্দির পাঞ্জাবি, গোলাপি সোয়েটার, হলুদ মাফলার। একবার মনে হলো লোকটার মুখটা একটু চেনা, তারপর মনে হলো একে সে চিনবে কি করে, এ তো পুরো যাত্রা দলের সং, এ করবে খুন। হাসি পেল তমালের। কি চাই আপনার? কেন বিরক্ত করছেন? ও মা, এ আবার কি কথা গো? এক্ষুনি তুলে আছাড় মারলে তো শখের প্রাণটা থাকবে না। যাও, পথ ছাড়ো। আমি যে জন্ম ধরে তোমার পথ চেয়ে আছি গো। এ বেটা বলে কি? পাগল নাকি? নাকি ওই সব? দেখুন, আমি কিন্তু সেরকম নই। আমার গার্লফ্রেন্ড আছে। জানি তো, মিঠু, খুব মিষ্টি। আপনি কি করে জানলেন? আপনি কে বলুন তো? আমি তো জানবো গো। ওহ, আপনি চানটা কি? এ বেটা বদ্ধ পাগল না হয়ে যায় না, কিন্তু তাহলে এত কিছু জানে কি করে তার সম্পর্কে? কিছু একটা রহস্য আছে যেটা টানছে তমালকে। লোকটা সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, এসো না গো, এসো, কোনো ভয় নেই, এসো, এই তো এই গলি। এই এসো কথাটার মধ্যেও যেন কিছু একটা ছিল। কেমন ঘোর লাগলো তমালের। সে অনুসরণ করলো লোকটাকে। একটু এগিয়ে গিয়ে বাঁদিকের দ্বিতীয় বাড়ির সামনে দাঁড়ালো আনন্দকুমার। এই যে এই বাড়ি। তালা খুলে ভিতরে ঢুকে আবার ডাকলো, এসো, কই গো, এসো। ভিতরে ঢুকলো তমাল। ঝকঝকে পরিপাটি একতলা বাড়ি, দোতলায় ছাদ, সুন্দর ডিজাইন করা সোফা, গোল টেবিলে সজ্জিত বসবার ঘরের পাশ দিয়ে ছাদে ওঠার সিঁড়ি। সেই সিঁড়িতে উঠে আবারও ডাকলো আনন্দকুমার, এসো না গো, এসো। বসবার ঘরে টিমটিমে বাল্বের আলোর সামান্য আভা পড়েছে সিঁড়িতে। সেই নিভু নিভু আলোয় আনন্দকুমারকে অনুসরণ করলো তমাল। সে যেন যন্ত্র এখন, তার নিজের কোনো ইচ্ছা শক্তি নেই। তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে আনন্দকুমার নামের লোকটা। ওই ডাক শুধু বাজছে তার কানে। প্রায় অন্ধকার সিঁড়ি পেরিয়ে সম্পূর্ণ অন্ধকার ছাদে পৌঁছালো তমাল। লোকটা কোথায় গেল? ছাদের একেবারে শেষ প্রান্ত থেকে যেন আওয়াজ এলো, কই গো, এসো। বহু দূর হতে যেন আসছে আওয়াজ। ধীরে ধীরে এগোলো তমাল। এইটুকু দূরত্ব, তবু সে যেন কিছুতেই পৌঁছতে পারছে না ছাদের অপর প্রান্তে। এ যেন অনন্ত পথ, ফুরোচ্ছে আর না। শেষে তমাল যখন পৌঁছতে পারল, এই ডিসেম্বরের শীতেও সে তখন ঘেমে নিয়ে হাঁপাচ্ছে। এই পাথরটা সরাও। আনন্দকুমারের নির্দেশে তাকিয়ে দেখল তমাল একটা সিমেন্টের ট্যাঙ্ক, যার মুখটা একটা আয়তকার পাথরে চাপা দেওয়া। সেই পাথরটাই সরাতে বলছেন আনন্দকুমার। প্রাণ চেষ্টা করে পাথরটাকে আস্তে আস্তে সরালো তমাল। আনন্দকুমার জিজ্ঞাসা করলো, ভিতরে কি দেখছো গো? কি দেখবো? অন্ধকার। সে আর আমার থেকে ভালো কে জানে। ভিতরে নিকষ কালো অন্ধকার। তোমার কাছে আলো নেই গো? জ্বালো না গো একটু। তাই তো, মোবাইলটা তো পকেটেই আছে। বের করে টর্চ জ্বাললো তমাল। কাঁপা কাঁপা হাতে আলো ফেললো ভিতরে। কিন্তু কিন্তু এ কি দেখছে সে? ভিতরে আনন্দকুমার পড়ে আছে চিত হয়ে। ওই তো ধুতি, পাঞ্জাবি, গোলাপি সোয়েটার পরা, দুটো হাত দুদিকে ছড়ানো। হলুদ মাফলারটা পড়ে আছে এক পাশে, গলাটা চিরে দিয়েছে কেউ, রক্তে ভেসে যাচ্ছে ট্যাঙ্কের মেঝে। মুখটা হাঁ করা, দাঁতগুলো বেরিয়ে আছে, চোখ দুটো বিস্ফারিত, ঠিকরে বেরিয়ে আসছে যেন। চিৎকার করে উঠল তমাল। এক ঝটকায় সম্বিত ফিরল তার। আশপাশে তাকিয়ে দেখলো সে ছাড়া ছাদে আর কেউ নেই। ভয়ে আতঙ্কে ছুটতে লাগলো সে। ছাদ থেকে সিঁড়ি পেরিয়ে বাড়ির বাইরে এসেও ছুটছে তমাল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সে কিছুই জানে না। একসময় বুঝতে পারলো সে লোকাল থানার বড়বাবুর সামনে এসে দাঁড়িয়েছে। বড়বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? কোনো বলা নেই, ক নেই, একেবারে ভিতরে চলে এসেছেন। জল খেয়ে তমালকে গোটা বিষয়টা বলতেই হলো। ব্যাপারটা কিন্তু হিতে বিপরীত হলো। বড়বাবু লাফিয়ে উঠে বললেন, নিজে খুন করে এসে আর এখন সবাইকে গাঁজাখুরি গল্প শোনানো হচ্ছে। আমরা কি সবাই ঘাস খাই? সবর নিয়ে চলো ওকে, দেখি হতচ্ছাড়া কোথায় খুন করে রেখে এসেছে।
সমর নামের কনস্টেবল তাকে টেনে তুলতেই এবার কেঁদে ফেলল তমাল। চল আগে, ডেড বডি দেখাবি। নির্দিষ্ট গলিতে পৌঁছে বাঁদিকে দ্বিতীয় বাড়ির সামনে দাঁড়িয়ে অবাক তমাল। এটা কি হলো? ঘন্টা খানেক আগে এ বাড়ি থেকেই বেরিয়েছে সে। ঝকঝকে বাড়ি এখন পুরো বাড়ি হয়ে গেল কি করে? কথাটা বড়বাবুকে বলতেই তিনি ধমক দিলেন। কি, তুই গাঁজা খাস না? চালাকি করছিস? ভালোই ভালোই বলছি, চাবিটা দে, নাহলে কিন্তু এই আবার চালাকি। সমর, তালা ভাঙো। তালা ভাঙা হলো। ভয়ে কাঁপতে কাঁপতে তমাল ভিতরে গেল। পুরনো চিমসানো গন্ধে তার দম বন্ধ হয়ে এলো। মাথার উপর থেকে এক ঝাঁক চামচিকে যেন উড়ে গেল। পুলিশি টর্চের আলোয় দেখলো কোথায় সোফা, কোথায় টেবিল, কিচ্ছু নেই। বড়বাবু জিজ্ঞাসা করলেন, কোন দিকে? এই সিঁড়ি। তমাল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। লগবগের সিঁড়ি দিয়ে কোনো রকমে ছাদে পৌঁছে ট্যাংটা দেখালো সে। ওই যে ওই পাথর। সমরবাবু পাথর সরিয়ে ভিতরে টর্চের আলো ফেলতেই কেঁপে উঠল তমাল। বড়বাবু জিজ্ঞাসা করলেন, কি দেখছো সমর? একটা কঙ্কাল। কঙ্কাল? সে কি? হতবাক হয়ে বসে পড়ল তমাল। বড়বাবু কঙ্কালটা ভালো করে দেখে বললেন, এর তো প্রায় 50 বছর মনে হচ্ছে। আশ্চর্য। এই, তোমার বয়স কত? 27। উত্তর দিল তমাল। তুমি তোমার ফ্ল্যাট, অফিসের অ্যাড্রেসটা আর মোবাইল নাম্বারটা দিয়ে বাড়ি যাও। দরকার পড়লে আবার তোমাকে ডেকে পাঠাবো। সঠিক সময় এখানে এসে হাজির হবে, বুঝলে? আর শোনো বাবা, গাঁজাটা একটু কম খাও, বুঝলে? প্রায় 10 দিন পর থানা থেকে তলবাস্তে অফিস ছুটি নিয়ে থানা এলো তমাল। বড়বাবু তাকে বসতে বলে বললেন, আপনাকে আর কি বলবো, আমার তো এসবে কোনোদিনই বিশ্বাসই ছিল না, কিন্তু সব দেখে শুনে একেবারে তো তাজ্জব হয়ে গেছি মশাই। তুমি থেকে এই আপনিতে প্রমোশন বেশ উপভোগ করলো তমাল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে স্যার বলবেন? আমি ওখানকার আশেপাশের লোকজন এবং বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে জেনেছি ওটা হলো শীল বাড়ি। ওই বাড়ির 3 ছেলের মধ্যে মেজ ছেলে হলো আনন্দ কুমার শীল। সে ছিল একটু মেয়েলি স্বভাবের। ওই শখের নাটক, থিয়েটার করে বেড়াতো আর কি। 42 বছর আগে সে কিনা নিরুদ্দেশ হয়ে যায়। তারপরে তার ভাই, 2 ভাই অর্থাৎ বড় ভাই আর ছোট ভাই কোনো কারণবশত সেই বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। চলন্ত শক্তিহীন বড় ভাই হঠাৎ দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং কান্নাকাটি করতে করতে সে স্বীকার করলো যে সে এবং তার ছোট ভাই মিলে আনন্দ কুমার শীলকে হত্যা করেছে, মানে খুন করেছে আর কি। তা বর্তমানে এই 3 মাস ধরে নাকি আনন্দ কুমার শীল দেখা দিচ্ছে এবং ভয়ও দেখাচ্ছে মাঝে মাঝে। বলছে কিনা যদি তারা স্বীকার না করে তবে তাদের সন্তানের উপরে আঘাত আসতে পারে। কিন্তু এই ঘটনার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই। তবে আনন্দ কুমার আমায় কেন দেখা দিল? সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। কি সম্পর্ক? তা আমি সেদিন ওই বড় ভাইয়ের বাড়ি গিয়ে আনন্দ কুমার শীলের ছবি দেখে একেবারেই তো অবাক। একই দেখলাম, আপনাকে দেখাচ্ছি, আমার ল্যাপটপের দিকে তাকিয়ে দেখুন। বলুন তো উনি কে? এই কার ছবি? দেখুন। আনন্দ কুমারের। দেখুন, একটু ভালো করে দেখুন। দেখো, আমি একটু 3 গুণ মোটা করে দিই, দেখলেন তো? এবার চুলের স্টাইলটা একটু পাল্টে দিই। ওই গোপ গোপ গোপ, সামান্য দাড়ি। এবার দেখুন তো এটা কে? আমি? কিন্তু আমি কি ভূত? আগে না, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতে পারি। যদি আপনারা শুনতে চান তবে শুনুন। মৃত্যু হলে শরীরের শেষ হয়, কিন্তু আত্মার নয়। আত্মা হলো অবিনশ্বর। আত্মা সব কিছু জানে, সব কিছু মনে রাখে। আমাদের গত জীবনের স্মৃতি সঞ্চিত থাকে আমাদের অবচেতন মনে। আপনার আত্মা গত জীবনে বিচার পায়নি, তাই জন্যে অতৃপ্ত ছিল। এ জন্মে আপনি যখন সরকারি চাকরিতে যুক্ত হলেন এবং এখানে আসলেন, তখন আপনার অবচেতন মন তার পুরো স্মৃতিটাই আবার নতুন করে জাগিয়ে তুলল এবং আনন্দ কুমার শীলকে সৃষ্টি করলো নতুন করে। আত্মার ক্ষমতা অসীম, অসীম মশাই। তমাল বাবু, এবার তো বুঝতে পারলেন, এবার তো টেরটি পেলেন মশাই। মনে মনে বিরক্ত হলো তমাল। কি সব গাঁজাফুরি গল্প শোনাচ্ছে এরা, যত সব। কিন্তু মনের কথা মুখে প্রকাশ না করে মৃদু হেসে উঠে পড়ল সে। থানা বলে কথা। রাস্তায় বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল তমাল।
তার সাথে কারুর চেহারার মিল থাকতেই পারে, তা বলে সেই নাকি জ্যান্ত ভূত? কি সব বোকা বোকা কথা না, ভেবেই এখন হাসি পাচ্ছে তার। গুনগুনিয়ে গেয়ে উঠল তমাল। কিন্তু কিন্তু এ কি গাইছে সে? এ গান কোথায় পেল? ওর ডিজের বোনই যেন উত্তর দিল, মর্জিনা আব্দুল্লাহ নাটকের গান ভুলে গেলে গো? এ নাটক কবে শুনেছে সে? মনের ভিতর থেকে মেইলি ভাবে উত্তরই বা কে দিচ্ছে? তার মানে আয় বাতি তুই বেগম হবি, খোয়াব দেখেছি, আমি বাদশা সেজেছি, আমি বেগম হয়েছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, আয় বাতি তুই বেগম হবি, খোয়াব দেখেছি। আজ শুনছিলেন সানাদের অবচেতনে। কণ্ঠে ছিলেন দেবনারায়ণ, জিৎ, তন্ময়, শ্রেয়ান। নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেখনী সানা দে, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী ও সুমন সরকার, গল্প পরিচালনায় তন্নি চ্যাটার্জি, অডিও মার্চ সৌম্যহর, সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র, বিশেষ সহযোগিতায় রিয়া মণ্ডল।